মানবিক করিডোরের কথা বলে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা ভবিষ্যতে কি হবে বা এটার উদ্দেশ্য কি, এটা কতটুকু আমাদের জন্য স্বার্থ, আমাদের স্বার্থ রক্ষা হবে বা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের কী সুবিধা হবে, এটা সরকার পরিষ্কার করে এখনো কিছু বলেন নাই। এই জিনিসটা সবিস্তারে জনগণের সামনে তুলে ধরা উচিত। এবং আমরা যেটুকু জানি, করিডোর বলতে যদি মানবিক সাহায্যই পাঠানো হয়, সেখানে কিন্তু এমন না যে আমরা দু এক ট্রাক খাদ্যদ্রব্য ওইখানে পাঠিয়ে দিলাম বা বিষয় সেটা সেরকম না। আমরা রাখাইনে নিয়ন্ত্রণে হলো এখন ওইখানে রাখাইনের যে সশস্ত্র সংগ্রামী গ্রুপ আছে তারাই, সেখানে 80% ভূখণ্ড বিদ্রোহীদের আন্ডারে, সরকারের নিয়ন্ত্রণাধীন অংশ খুবই কম। তারপরে এখন যে আমাদের এই করিডোরের সাহায্য সহযোগিতা করবেন, এটা কি রাখাইন বিদ্রোহীদেরকে করবেন, না সরকারকে করবেন, না অন্যান্য কাউকে করবেন, বা এই ধরনের সাহায্য সেখানে যাবে, এই ধরনের কিছু না। এটা নিয়ে আমরা একটা সমস্ত বাংলাদেশের জনগণই বিশেষভাবে এটা চিন্তিত হয়ে পড়ছে। এইটার সাথে আরও সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে কিছু সংবাদ আসতেছে যে মিজোরামের যে মুখ্যমন্ত্রী, ওনার নাম হলো লালদুমা, উনি এবং কাচিনের, বার্মার কাচিনের যে ক্ষমতাসীন ওইখানকার আঞ্চলিক দল আছে, তাদের সাথে লালদুমা একটা চুক্তি করেছে এবং সেটার উদ্দেশ্য হলো এইখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন যে মিজোরামে অলরেডি তাদের একটা বড় জনগোষ্ঠী নিজেদেরকে ইহুদি বলে দাবি করেছেন এবং ইসরায়েলও সেটাকে সম্মতি দান করেছে এবং মিজোরামের বিপুল সংখ্যক লোক ইসরায়েলি সেনাবাহিনীতে অলরেডি কাজকর্ম করতেছে। তো এই লালদুমা কিছুদিন আগে আমেরিকাতে গিয়ে দুইটা সেমিনারে বক্তব্য রাখছে, একটা হলো মেরিল্যান্ড এবং আরেকটা অন্য শহরে। সেখানে উনি বলছেন যে তাদের জাতিগোষ্ঠী কাচিন, মিজোরাম এবং বাংলাদেশের একটা অংশে অবস্থান করছে এবং এই সবগুলোকে মিলে তারা একটা ইহুদি রাষ্ট্র গঠন করতে চায়। তো আমরা যেটুকু বুঝতে পারছি, বাংলাদেশের জনগোষ্ঠী বলতে ইহুদি বা তদ্রূপ জাতি বলতে তারা বান্দরবনের একটা অংশকে বোঝাচ্ছে, সেটা হয়তো কক্সবাজার বেল্ট নিয়ে শুরু করে। তো এই জিনিসটা খুবই ভয়াবহ। কক্সবাজার বান্দরবন এলাকায় কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের অনেক প্রচারণা হয়েছে এবং প্রচুর লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। পার্বত্য চট্টগ্রামের আরও দুইটা জেলা আছে, সেগুলোতে সেরকম হয় নাই, কিন্তু বান্দরবন অঞ্চলে যেগুলা অনেক দুর্গম এলাকা, একটা এলাকার নাম আছে আদারমানিক এবং অন্যান্য জায়গায় খ্রিস্টানরা যেখানে পায়ে হেঁটে যেতে 1 সপ্তাহ 10 দিন লেগে যায়, কোনো যাতায়াত ব্যবস্থা নাই, কোনো রাস্তা নাই, সেই সব অঞ্চলেও খ্রিস্টান মিশনারিরা গোপনে গোপনে গিয়ে সেখানে অনেক ধর্মকে দীক্ষিত করছেন। আসলে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছেন না অন্য কিছু করছেন, আমাদের কাছে সেরকম তথ্য নেই। আমি ব্যক্তিগতভাবে আমি এক সময় গেছিলাম, আমিও দেখছি যে একজন ইউরোপিয়ান মহিলা, অল্প বয়সী মহিলা, তার একটা ইন্টারপ্রিটার নিয়ে পাহাড়ের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। তখন আমার সাথে ছিলেন বান্দরবন এলাকার সামরিক বাহিনীর প্রধান। উনি ডেকে জিজ্ঞেস করার পরে জানতে পারলেন যে উনি একটা উপজাতির ঘর ভাড়া করে, একটা রুম ভাড়া করে সেখানে সবাইকে এনে ট্রিজ করতেছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু অলক্ষ্যে এখানে একটা বিরাট বেশ অলরেডি তারা করে ফেলছে। আগে শুনছিলাম খ্রিস্টান রাষ্ট্র, এখন শুনছি ইহুদি রাষ্ট্র। আপনারা জানেন পূর্ব তিমুরকেও খ্রিস্টান রাষ্ট্র হিসেবে বানানো হয়েছে। তখনকার লোকজনকেও দেখানো হয়েছে যে খ্রিস্টান রাষ্ট্র হলে তাদের অনেক উন্নতি হবে, অনেক ডেভেলপমেন্ট হবে, কিন্তু বাস্তবে সেটা হয় নাই। পূর্ব তিমুর পৃথিবীতে একটা খুবই দরিদ্র দেশ হিসেবে এখনও আছে, কিন্তু সেখানে
আমেরিকার স্বার্থ সম্পর্কন হয়েছে, সেখানে একটা সামরিক বেস করা হয়েছে বড় ধরনের, সেটা দিয়ে তারা অন্যান্য অঞ্চলগুলোকে তাদের ব্যাপারে যা করণীয় তারা সেটা করতেছে। তো আমাদের এটা আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এগুলো নিয়ে আরও কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত এবং আমাদের জনগণের মধ্যে একটা সচেতনতা যাতে বৃদ্ধি করা উচিত। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, সেটা চট্টগ্রামের বন্দরের কথা। চট্টগ্রাম বন্দর আমি 2023 সালের একটা রিপোর্টে দেখলাম যে ওরা 3000 কোটি টাকা লাভ করেছে, তাদের উদ্বৃত্ত হয়েছে, আয় যতটুকু হয়েছে এবং ব্যয়টা বাদ দেওয়ার পরে 3000 কোটি। তার মানে হলো যে এটা আমাদের একটা লাভজনক প্রতিষ্ঠান, কিন্তু এইখানের ম্যানেজমেন্টটা খুবই একটা ভালো না। বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে রিফর্মের দরকার সেটা হলো যে জনপ্রশাসন। আমাদের যে ব্যুরোক্রেসি আছে, ব্রিটিশ আমলে সেই ব্যুরোক্রেসি তৈরি করা হয়েছিল, সেই ব্যুরোক্রেসি দিয়ে একটা স্বাধীন রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে পারছি না। এটা বারবার আমরা বিভিন্ন সেক্টরে ব্যর্থ হচ্ছি। এই ব্যুরোক্রেটিক ব্যারিয়ারগুলো যে আছে সেই কারণে যত সুন্দর আপনারা প্রস্তাবে রাখেন বা প্রকল্পই নেন, কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এবং চট্টগ্রাম পোর্টও এটা দৃষ্টান্ত। আমাদের অনেক সময় খারাপ জিনিসেরও একটা ভালো ফল হয়ে যায়, ব্লেসিং ইন ডিসগাইজ যেটাকে বলে। 2007 সালে যখন আর্মির সরকার এসেছিল, তখন চিটাং পোর্ট যে খুবই সুন্দরভাবে পারফর্ম করছে, এটা কিন্তু আর কোনো সময় এর আগেও হয় নাই, পরেও হয় নাই। 2 বছর কিন্তু সেখানে এই জাহাজের যে জট, এটাকে শূন্যের কোটা নিয়ে আসছিল। আগে 15-16 দিন অপেক্ষা করতে হতো জাহাজ বেরতে, এবং মাল নামানো, কন্টেনার হ্যান্ডলিং, এগুলো নিয়ে বিশাল সমস্যা ছিল, কিন্তু তারা সেটা করছে। এবং ওইখানে যে বাড়তি খরচ হয় আমদানিকারকদের এবং রপ্তানিকারকদের, সেই খরচটাও শূন্যের কোটায় তারা নিয়ে আসছিল। তো এটা আমাদের সরকারের সদিচ্ছা থাকলে এবং ব্যুরোক্রেসির সদিচ্ছা থাকলে সেটা করতে পারে। তো আমি মনে করি যে এই দিক দিয়েও আমাদের দৃষ্টি দেওয়া দরকার। এটা বিদেশি কোম্পানিকে না দিয়ে আমাদের প্রশাসনিক সুব্যবস্থা করতে পারলে এটা আমাদের জন্য উত্তম। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ধন্যবাদ জানাচ্ছি।